এখন আমরা ক্লাস 10-এর যে তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারটা অর্থাৎ চলতড়িৎ চ্যাপ্টারটা রয়েছে, এটা একটু আমরা আজকে আলোচনা করব ছাত্রদের জন্য। যে এখানে আমরা কি কি পড়তে যাচ্ছি, তো এখানে চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিতে পারি। তো প্রথমের দিকে অংশগুলোতে আমরা দেখব যে কতগুলো ফান্ডামেন্টালস অর্থাৎ মৌলিক যে বস্তুগুলো আমাদের বিষয়গুলো জানা দরকার, সেগুলোর মধ্যে রয়েছে তড়িৎ আধান, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, তাছাড়া তড়িৎ চালক বল কিংবা তড়িৎ প্রবাহ মাত্রা। এইগুলো কতগুলো হচ্ছে যে ফান্ডামেন্টাল যে এলিমেন্টারি যে প্রপার্টিগুলো, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে এই চ্যাপ্টারের পার্টগুলোতে আমরা পড়বো হচ্ছে যে ওহমস ল পড়বো আমরা, অর্থাৎ সেই ওহমস লতে আমরা কি পড়বো না তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদের মধ্যে একটা সম্পর্ক পড়বো। তো সেখানে আমরা যে ওহমস ল হচ্ছে ওহমস যে সূত্র, ওহমসের সূত্র, সেটা আমরা পড়ব এবং সেখানে আমরা রোধ বিষয়টা জানবো এবং এই রোধটা বিষয়টা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কিংবা এই রোধের যে শ্রেণীগুলো অর্থাৎ বিভিন্ন যে কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সমবায় কিংবা শ্রেণী সমবায়, এটা আমরা জানবো। আর এই রোধ যে মেটেরিয়ালের একটা প্রপার্টি অর্থাৎ বস্তুর একটা যে ধর্ম, সেটা কিভাবে ওই বস্তুটার সঙ্গে নির্ভর করে, অর্থাৎ বস্তুটার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, এই সমস্তগুলোর সঙ্গে কিভাবে নির্ভরশীল, কিংবা বস্তুরও যে নিজস্ব মেটেরিয়াল টু মেটেরিয়াল এটা যে ডিফারেন্ট হয়, তো সেটা আমরা জানবো ওহমের সূত্র, যেখানটায় আমরা বিভব প্রভেদ এবং কারেন্টের মধ্যে একটা রিলেশন জানবো। তো এরপরে কম্বিনেশান অর্থাৎ সেখানে তুল্যাঙ্ক রোধ ব্যাপারটা নিয়ে একটা আলোচনা পড়ব। তারপরে চ্যাপ্টারগুলোতে মানে এই চ্যাপ্টারের শেষ অংশগুলোতে আমরা এই তড়িৎ প্রবাহের ফলাফলগুলো আমরা পড়ব। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা পার্টে আমরা আলোচনা করব। তো একটা হচ্ছে প্রাথমিক যে ধারণাগুলো নেব তড়িৎ বিজ্ঞান সম্পর্কিত, তারপরে হচ্ছে এই তড়িৎ বিজ্ঞানে যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং যে বিভব প্রভেদ, যে দুটো আমরা ভৌত রাশি জানবো, তাদের মধ্যে সম্পর্ক কীরকমভাবে পরিবর্তিত হয়। সেই সঙ্গে আমরা একটা প্রপার্টি এখানে আসবে, যেটা হচ্ছে রোধ কাকে বলে, এই রোধ সম্পর্কে ডিটেলসে জানা। তারপরে এই তড়িৎ প্রবাহের ফল অর্থাৎ তড়িৎ গেলে কি কি হয়, সেখানে আমরা তার তাপীয় ফল পড়ব, আর হচ্ছে চুম্বকীয় ফল পড়ব, আর আলোকীয় ফল। এই সমস্ত ব্যাপারগুলো আমরা তিনটা আলোচনা করব। তো প্রথমে চলে আসছি যে তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক যে অংশগুলোতে যে তড়িৎ আধান কাকে বলে। তো প্রথম একটা জিনিস এসেছি তড়িৎ আধান। তড়িৎ আধান জিনিসটা কি না, তড়িৎ আধান না আমরা কতগুলো যদি এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে এর কিন্তু ধারণাটা এসছে। যেমন আমরা ঘর্ষণ তড়িৎ চ্যাপ্টারে পড়েছি, অর্থাৎ কোনো বস্তুকে অন্য কোনো একটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করা হলে দেখা গেছে যে সেগুলো আহিত হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি একটা যে জানা পরিচিত উদাহরণ তুলে ধরতে চাই, যদি ধরো কোনো একটা চিরুনিকে যদি ঘর্ষণ করা হয়, সেখানে যে ঘর্ষণ তড়িতের যে উৎপত্তিটা আমরা দেখতে পেয়েছি, সেইটার কারণটা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ওটার তিনি নাম দিয়েছিলেন যে আধান। তো এখন এই আধান, তড়িৎ আধান প্রকৃতপক্ষে তার যে উৎপত্তিটা তখনও কিন্তু অজানা ছিল, যে কীভাবে ওটা হচ্ছে আহিত হচ্ছে, তার প্রধান কারণগুলো কি কি না আমরা যে পদার্থের পরমাণুর গঠন আমরা জেনেছি। না পরমাণুতে কি আছে না পরমাণুর মধ্যে নিউক্লিয়াস রয়েছে, যেখানে প্রোটন রয়েছে বা নিউট্রন কণা রয়েছে, আর যে বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরছে। তো এখন যখন ঘর্ষণ করা হয় তখন কি হয় না কোনো পদার্থের যে সর্ববহিস্তম কক্ষের যে অংশের যে ইলেকট্রনগুলো, সেইগুলো এখন কি হবে সেই পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই ইলেকট্রনটা যখন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো পরমাণুতে চলে আসবে, তখন কি হয়ে যায় যে পরমাণু তো এমনিতেই নিস্তড়িত ছিল একটা প্রোটন একটা নিউট্রনের জন্য, যখন ওইটাই বিচ্ছিন্ন হয়ে চলে যাবে তখন এটা ওভারঅল পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে। এই ইলেকট্রনটা যে পরমাণুর উপর এসে অবস্থান করবে, তখন এটা কি হয়ে যাবে ওভারঅল নেগেটিভ একটা আধানে আহিত হয়ে যাবে। তো এই আধান জিনিসটা কিন্তু এই পদার্থের ভরের সঙ্গে সম্পর্কিত একটা ধর্ম। তাহলে আধান কিন্তু একটা মৌলিক ধর্ম, বোঝা গেছে যে সেই ধর্মটা কিন্তু বস্তুর যে ভর, তাহলে আধান কি না একটা মৌলিক ধর্ম। তাহলে যেই ধর্মটা
না বস্তুর ভরের মতোই একটা ধর্ম। তো সেই ধর্মের জন্য কি হয় না বস্তু দেখা গেছে যে পরস্পরকে এখন আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা এদের জন্মে যায়। অর্থাৎ কি একটা প্লাস আধানগ্রস্ত বস্তুর কাছে যদি আর একটা প্লাস আধানগ্রস্ত বস্তু নিয়ে আসা হয় তখন দেখা গেছে যে ওদের মধ্যে বিকর্ষণ হবে। আবার একটা প্লাসের কাছে যদি একটা মাইনাস আধানগ্রস্ত কণা নিয়ে আসা হয় তো এদের মধ্যে আমরা বিকর্ষণ হতে দেখব। তো এই যে আকর্ষণ বিকর্ষণগুলো হওয়া ঘটনা থেকে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো বস্তুতে আলাদা কোনো একটা যে ধর্ম এসেছে, তো সেই যে ধর্মটাকে বলা হচ্ছে আধান, আহিত হওয়া, আহিত হয়েছে। তো আমরা এখন জেনে গেছি যে কিভাবে আহিত হয়, যে একটা ইলেকট্রন চলে গেলে ওটা তখন ইলেকট্রন এসে কোনো পরমাণুতে পড়লে সেটা তখন আহিত হয়ে যায়। তো এই আধান থেকেই কিন্তু আমাদের যে তড়িতের ধারণাটা এসছে। তো এখন এই ইলেকট্রনটা যদি কোনো বস্তুতে স্থির হয়ে থেকে যায় এসে যাওয়ার ফলে কোনো একটা পদার্থ, তো এটা আমরা এখন প্রথমে পরমাণুর কথা বলছি, তো একটা বিচ্ছিন্ন পরমাণু। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়। কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় না সেখানে পদার্থের মধ্যে অনেক পরমাণুগুলো কিন্তু খুব কাছে কাছে আছে। তো এখন প্রত্যেক পরমাণুর ভেতরে যে ইলেকট্রনগুলো থাকার জন্য একটা কিন্তু তাদের স্তর আছে, একটা শক্তির স্তর আছে, আমরা এটা বোর পরমাণু মডেল থেকে জেনেছি। তো এখন অনেকগুলো পরমাণু যখন কাছাকাছি চলে আসবে তখন কি হবে না তাদের যে কক্ষপথগুলো কি হবে, তাদের মধ্যে ইন্টারাকশন শুরু হয়ে যায়। তখন কি হবে, যেই পরমাণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় যখন ছিল তখন তাদের একই লেভেলে সবাই ছিল, কিন্তু যখনই তাদের মধ্যে ইন্টারাকশান শুরু হবে এই একটা লেভেল থেকে কিন্তু ব্রড একটা, অর্থাৎ তাদের মধ্যে ইন্টারাকশানের দরুন কিন্তু এটা কিন্তু প্রশস্ত হয়ে যাবে, অর্থাৎ তাদের শক্তিগুলো কিন্তু কমে যাবে কিংবা বেড়ে যাবে। তো এইভাবে যত বেশি সংখ্যক পরমাণু থাকবে তাদের এই ইন্টারাকশানের দরুন কিন্তু এই যে তাদের ব্যান্ড তৈরি হওয়া যাকে বলা আছে এনার্জি কিন্তু ব্যান্ড তৈরি হয়ে যাবে। অর্থাৎ সিম্পল একটা এনার্জি লেভেল থেকে, অর্থাৎ পরমাণুর যে কক্ষপথ একটা এনার্জি লেভেল, সেইগুলো কিন্তু এখন বর্তমানে কী হবে একটা ব্যান্ড তৈরি করবে। তো এখন আমরা যখন পরমাণুগুলোকে কাছের দিকে আনতে থাকবো তো সর্ববহিস্তম কক্ষপথগুলোই কিন্তু বেশি করে তাদের মধ্যে ইন্টারাকশন হবে আগে। তো সেই জন্য উপরের দিকের কক্ষপথগুলো কিন্তু বেশি পরিমাণে প্রশস্ত হয়ে তাদের কিন্তু যে ব্যান্ড তৈরি করবে সেইগুলো একটু বেশি পরিমাণে যে চওড়া হবে, অর্থাৎ থিকনেস তাদের বৃদ্ধি হবে, অর্থাৎ যে শক্তির যে পার্থক্যগুলো অনেক বেশি হবে রেঞ্জটা। কিন্তু তুলনামূলকভাবে ভেতরের দিকে যে শক্তি স্তরগুলো তুলনামূলকভাবে কিন্তু তাদের যে বিস্তারটা কম হবে। তো এখন এই কঠিন পদার্থগুলোর ভেতরে কিন্তু একটা শক্তির স্তর থাকে, অর্থাৎ সেই যে ইলেকট্রনগুলো কিন্তু সেই শক্তির স্তর জুড়ে এখন কিন্তু তারা চলাচল করে। অর্থাৎ ইলেকট্রনগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার যে পরমাণুর কিন্তু আর অংশ থাকে না, তো এইভাবে ব্যান্ড তৈরি হয়। তো এইভাবে যে আধানগুলো, অর্থাৎ প্রকৃতপক্ষে যে ইলেকট্রনগুলো যে মুক্ত হয়ে সাধারণত যে কক্ষপথগুলোতে থাকে, যে কন্ডাকশন ব্যান্ড বলে বলা হচ্ছে, যে ব্যান্ডগুলো সাধারণত কি অর্ধপূর্ণ রয়েছে কিংবা কিছু খালি পূর্ণ রয়েছে যাতে করে নিচের কক্ষপথ থেকে কিন্তু বা নিচের ব্যান্ড থেকে কিন্তু যেতে পারে, সেইগুলোকে বলা হবে কন্ডাকশন ব্যান্ড। আর যেখানটা পুরোপুরি ভর্তি রয়েছে ইলেকট্রনগুলো সাধারণত, তো সেইগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এরকম দুটো ব্যান্ড তৈরি হয়েছে কঠিনের মধ্যে। তো এই ব্যান্ডের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু পদার্থগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নিচ্ছি। একটা হচ্ছে যে পরিবাহী, যাদের ক্ষেত্রে এই রকমের, অর্থাৎ মাঝের যে ডিফারেন্সটা খুবই কম, ব্যান্ড গ্যাপ বলা হচ্ছে, যেটা খুব কম হবে এবং এখান থেকে সহজেই চলে যেতে পারে কোনো কারণে তাপ পেলেই, তাপীয় শক্তির জন্য, তো বা কিংবা এটা অর্ধপূর্ণ হতে পারে। আর কোনো কোনো ক্ষেত্রে কি হয় কি একটা ব্যান্ডের সঙ্গে একটা খালি ব্যান্ডের সঙ্গে আর একটা ব্যান্ড এসে উপরিপাতিত হয়ে যায়। তো এইগুলো হচ্ছে যে সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে হবে সেগুলোকে বলা হচ্ছে পরিবাহী। বুঝা গেছে? পরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে তাহলে এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কিন্তু মার্জ করে গেছে হতে পারে, কিংবা এদের গ্যাপটা এতটাই কাছাকাছি যে যাতে করে সামান্য তাপ শক্তি 0 কেলভিন থেকে একটু বেশি তাপে কিন্তু এরাই সামান্য তাপে এরা কিন্তু ইলেকট্রন এখানে পৌঁছে যায়। তো এইভাবে কিন্তু বিভিন্ন পদার্থ হতে পারে। আবার কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এই ডিফারেন্সটা, এই যে দুটো ব্যান্ডের মাঝে যে ডিফারেন্সটা এতটাই বেশি থাকে যে সেখান থেকে কিন্তু ইলেকট্রন যেতেই পারে না, তখন এগুলোকে বলা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর অর্থাৎ অন্তরক।
আবার কিছু কিছু ক্ষেত্রে এমন একটা মিডিয়াম ডিফারেন্সে থাকে যাতে করে কিনা যে বস্তুটাকে যথেষ্ট উত্তপ্ত করলেই কিন্তু তারা এখান থেকে ইলেকট্রন পৌঁছে যেতে শুরু করে, তখন এখানে একটা হোল তৈরি হবে এবং এখানে ইলেকট্রনগুলো থাকবে। তো এটাকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো এইরকম কঠিন পদার্থগুলোর মধ্যে একটা ভাগ রয়েছে। তো আমরা এই চ্যাপ্টারে, তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারে সাধারণত এই ইনসুলেটর আর পরিবাহী এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো মাঝে মধ্যে সেমিকন্ডাক্টরেরও আমরা ধারণা নিয়ে আসব। তো এইভাবে যে ইলেকট্রনগুলো সাধারণত পুরো পদার্থ জুড়ে ঘুরেফেরা করতে পারে তাদেরকেই বলা হচ্ছে কিনা মুক্ত ইলেকট্রন। তো এই মুক্ত ইলেকট্রনগুলো কোনোভাবে যদি একটা পদার্থ থেকে অন্য পদার্থে স্থানান্তরিত হয়ে চলে যায়, তখন সেই পদার্থের কিছু অংশ তারা কী হয়ে যাবে, আহিত হয়ে যাবে। তো এইভাবে আধানের কিন্তু আবির্ভাব ঘটে। অর্থাৎ যখন নিস্তড়িত মনে হচ্ছে পরমাণু, সেই পরমাণু থেকে কিন্তু ধীরে ধীরে আধান চলে আসে। তো এইভাবে আমরা আধানের একটা যে ধারণাটা এটা আমরা পেলাম। তো এই আধানগুলো আমরা জানি পদার্থের মধ্যে এই সাধারণত মুক্ত ইলেকট্রনগুলোই যদি চলে যায় কিংবা এসে জমা হয় তবেই কিন্তু রাহিত হয়ে পড়ে। তো এই যে আমরা এই আধানটা যদি স্থির থাকে তখন তাকে আমরা বলি স্থির তড়িৎ, এবং তার যে প্রপার্টিগুলো নিয়ে যে আলোচনা হলে তাকে বলা হয় স্থির তড়িৎ বিজ্ঞানের বিষয় বলে আলোচনা করা হচ্ছে। তো এখানে একটা ফান্ডামেন্টাল যে ফোর্স এসে যাচ্ছে তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে, সেটা হচ্ছে কুলম্বীয় ফোর্স, কুলম্বীয় আকর্ষণ বল। এই আধান যখন কোনো একটা ইনসুলেটরের উপর এসে থাকে তখন কিন্তু সে তার চলাচল করার জন্য কোনো মিডিয়াম পায় না, তখন সেটা কিন্তু চার্জটা স্থির থাকে। সেই স্থির চার্জগুলোকে আমরা যদি বিন্দু ধরে নিই, অর্থাৎ তাদের মধ্যবর্তী যদি দূরত্বের তুলনায় তাদের আকারটা যদি তুলনামূলক অনেক ক্ষুদ্র হয় তখন তাকে আমরা বিন্দু ধরে নিতে পারি। সেই রকম বিন্দু আধানগুলোর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, একটা আধান Q1 একটা আধান যদি Q2 হয়, তখন তারা কি করবে, যে পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। আমরা আগেই জেনেছি যে সেই যে ঘর্ষণ তড়িতের ক্ষেত্রে সমজাতীয় আধানগুলো হলে কি করবে, পরস্পর বিকর্ষণ করবে। আর যদি বিষম আধানগ্রস্ত কণা হয় তাহলে কি পরস্পর আকর্ষণ হবে। এই আকর্ষণের সূত্রটা আমরা কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা পড়বো যে এই আকর্ষণ বলের মানটা তাদের আধানের গুণফলের সমানুপাতিক। যদি এই বস্তুর আধান এখন M1, এই বস্তুর আধান যদি M2 হয়, তো এদের যে আধানের যে গুণফলের সমানুপাতিক। আবার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, সেই আকর্ষণ বলটা আবার তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এইগুলোকে আমরা কম্বাইন্ড করে আমরা যে যৌগিক ভেদের উপপাদ্য আমরা জানি Q1 Q2 বাই আর স্কোয়ার পাচ্ছি, এবং এখানে যদি সমানুপাতিক ধ্রুবকটাকে তুলে নিয়ে আসি তো K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে কুলম্বীয় যে আকর্ষণ বিকর্ষণ সূত্র। তো আমরা এই সূত্রটাকে দেখতে পাচ্ছি, এটা অনেকটাই কিন্তু এই যে কে ধ্রুবকটা একে বলা হচ্ছে ভেদ ধ্রুবক। তো এই ভেদ ধ্রুবকের মানটা কিন্তু যে একক, যে কোন এককে আমরা এই যে রাশিমালাটা লিখেছি, যদি এটা CGS বা SI বিভিন্ন পদ্ধতির উপর কিন্তু এর মানটা নির্ভর করে, এবং সঙ্গে সঙ্গে যে মাধ্যমের মধ্যে আমরা চার্জ কণাগুলোকে রেখেছি সেই মাধ্যমের উপরও কিন্তু নির্ভর করে। বুঝা গেছে? তো এই মাধ্যম এই পদ্ধতিটা কে এর মানটা CGS পদ্ধতিতে কিন্তু 1 ধরা হচ্ছে, আর SI পদ্ধতির ক্ষেত্রে কত হয়, 1/4πε0। এই এপসাইলন যেটাকে বলা হচ্ছে না তড়িৎ ভেদ্যতা বলে বলা হচ্ছে, অর্থাৎ তড়িৎ যে বলরেখাগুলো এর মধ্য দিয়ে যাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তো এর মানগুলো আমাদের মনে রাখতে হবে। এর মান হচ্ছে, এই টোটাল মানটা হচ্ছে এর যে এপসাইলন জিরোর মানটা 8.854 ইন্টু 10⁻⁻12 8.854 10⁻12। তো এইখানে এককগুলো আমরা লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তো এইরকম এই রাশিগুলোর আমরা মান এখান থেকে আমরা জেনে নেব। তো এইটা হচ্ছে আমরা যেটা জানলাম, প্রথমে জানলাম কি যে আধান জিনিসটা কি। তো আধান কি জানলাম না, পদার্থের যে ভরের মতোই এটা একটা কিন্তু ওর অ্যাসোসিয়েট প্রপার্টি, অর্থাৎ মৌলিক ধর্ম। অর্থাৎ যেমনভাবে আমরা বলছি না কোনো বস্তু কোনো ব্যক্তির জ্বর হয়েছে, তো জ্বর এবং যে বস্তু মানে ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাবো না, অর্থাৎ তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা প্রপার্টির মতোই, অর্থাৎ তাকে বিচ্ছিন্ন করা যায় না, অর্থাৎ ভরের সঙ্গেই কিন্তু এটা থাকবে। তো এই ভর বিশিষ্ট বস্তু হওয়ার জন্য তো এটার ক্ষেত্রে আমরা যখন এই কুলম্বীয় ফোর্সটা লিখছি, আমরা এই সঙ্গে এই রকম সম্পর্কিত এই যে ইনভার্স স্কোয়ার ল একে বলা হচ্ছে
যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক রয়েছে। আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের ক্ষেত্রেও আমরা পড়েছি দুটো বস্তুকণা যদি তাদের মধ্যবর্তী দূরত্ব আর হয় তাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা পড়েছি, সেক্ষেত্রে আমরা পড়েছি কি G × M1m2/r²। তো এটাও সিমিলার কাইন্ড অফ একটা এক্সপ্রেশন আমরা পড়েছি, সেক্ষেত্রে ইনভার্স স্কোয়ার ল পড়েছি। জিটা হচ্ছে কি না, এটা সার্বজনীন যে ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, এর মানটাও আমরা জানি 6.67 × 10⁻11। তো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এটাও একটা রাশিমালা। তো এদের মধ্যবর্তী আমাদের রিলেশন তো অনেকটাই এক সেম কোয়ালিটি রয়েছে। তবে কি যে এই ফোর্সের মান অর্থাৎ কুলম্বীয় যে আকর্ষণ বিকর্ষণের মান, এর মানটা কিন্তু অনেক বেশি এবং এর কিন্তু রেঞ্জটাও বেশি, কিন্তু দূরত্বের সঙ্গে সঙ্গে এর মান কিন্তু কমতে থাকে। আবার এটার ক্ষেত্রেও যে মহাকর্ষ বলের ক্ষেত্রেও যে তার রাশিমালাটা আমরা দেখেছি, সেটাও কিন্তু এই প্রকারের এবং এক্ষেত্রেও কিন্তু এর বিস্তারও কিন্তু বা এর রেঞ্জ কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। তবে এটা অনেকটা শক্তিশালী ফোর্স, এটা অনেকটাই এর মান কিন্তু এর মান কিন্তু অনেকটাই কম। তো যেহেতু বস্তুগুলোর ভর এবং যে আধান একসঙ্গেই অ্যাসোসিয়েটেডলি থাকে, তো একই সঙ্গে কিন্তু দুটো বলই কাজ করে, আকর্ষণ বল। তো এখন কুলম্বীয় এই বলটা আকর্ষণ হতে পারে, অর্থাৎ যদি একটা প্লাস আধান একটা মাইনাস আধান হয় তখন এদের মধ্যে আকর্ষণ হবে, আর এই যে প্লাস মাইনাসে। আর যদি দুটোই প্লাস হয় তখন কি হবে, বিকর্ষণ হবে। আবার কিংবা দুটো মাইনাস হলে তখন বিকর্ষণ বল কাজ করবে। তো এটা হচ্ছে এখানের কুলম্বীয় যে আকর্ষণ বিকর্ষণ বল। তো এখানে আমরা কুলম্বীয় ফোর্সের ক্ষেত্রে আমরা একে বিন্দু আধান ধরে নেব, অর্থাৎ এই মাঝের দূরত্বটা তাদের যে আকারের তুলনায়, যে চার্জগুলো আধানগ্রস্ত বস্তুগুলোর তুলনায় অনেকটাই দূর বেশি, আটটার মানটা অনেকটাই বড়, তখন আমরা এটাকে বলে থাকছি। তো এরপরে আমরা এই তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারের আর একটা যে বিষয় নিয়ে আসছি, যেটা হচ্ছে কিনা তড়িৎ বিভব জিনিসটা কি। তো তড়িৎ বিভব এর সেকেন্ড জিনিসটা যেটা আনছি, তড়িৎ বিভব জিনিসটা কি না, তড়িৎগ্রস্ত কোনো বস্তুর একটা অবস্থা। তো তড়িৎগ্রস্ত কোনো বস্তু, তড়িৎগ্রস্ত কিভাবে হয় আমরা জানলাম। তো তড়িৎগ্রস্ত করার অর্থাৎ আয়নিত করার বা কোনো পরমাণুকে আয়নে পরিণত করার বিভিন্ন প্রসেস থাকতে পারে। এখানে আমরা ঘর্ষণটাকে বিশেষ করে জোর দিচ্ছি। তো আরও ভিন্ন ভিন্ন প্রসেসে আধান আহিত করা সম্ভব, অর্থাৎ যেমনভাবে কোনো ইলেকট্রিক ফিল্ড যদি প্রয়োগ করা, অর্থাৎ যেহেতু এই যে পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলোকে যদি আমি, যেহেতু এটা আধানগ্রস্ত কণা, তো এর সামনে তীব্র কোনো পজিটিভ যদি প্লেট রাখা হয়, পজিটিভ আধানগ্রস্ত প্লেট রাখা হয়, কী করবে, এই নায়কে টানতে থাকবে। তখন এখান থেকে নিউক্লিয়াসের সঙ্গে যে পরমাণুর যে ইলেকট্রনটা অ্যাটাচড ছিল, তো কী হবে, এটা বিক্ষিপ্ত হয়ে চলে যেতে পারে, আকর্ষিত হয়ে, তখন এটা একটা আধানগ্রস্ত কণাতে পরিণত হয়। কিংবা কোনো আলাদা কোনো ইলেকট্রন দিয়ে ওকে ধাক্কা মারলাম, অন্য কোনো কণা দিয়ে ধাক্কা মারলাম, তো তখন কী হবে, কি ইলেকট্রনটা বিক্ষিপ্ত হয়ে চলে যেতে পারে। এটাকে বলছে গৌণভাবে কি আহিত করা। তো এরকম বিভিন্ন প্রসেসে কি আহিত করার প্রসেস রয়েছে। তো সে যাই হোক, কোনো এইভাবে আধানগ্রস্ত কোনো বস্তুর যে অবস্থাটা বা কোনো বস্তুকে তাতে আহিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনোভাবে সেখান থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে, তখন এটা কী গ্রস্ত পজিটিভ আধানগ্রস্ত কোনো পরিণত হয়ে যাবে। কিংবা কোনো একটা বস্তু থেকে ইলেকট্রন প্রচুর এসে জমা হয়েছে, তো সেটা তার একটা বস্তুটার যে আধানগ্রস্ত বস্তু হয়েছে। তো এই বস্তুগুলো যে কী ধরনের হয়েছে, অর্থাৎ এখান থেকে এদের মধ্যে যদি তার দিয়ে সংযোগ করা হয়, তো কী হবে, আধান কোন দিকে প্রবাহিত হবে, সেটার উপর ভিত্তি করে আমরা এদিকে দুভাবে উচ্চ বিভব নিম্ন বিভবে ভাগ করতে পারি। যে যদি যে দিক থেকে প্রবাহিত হবে আধানগুলো, তো সেইটাকে অর্থাৎ তড়িৎ প্রবাহিত হয়ে চলে যাবে, তাকে বলবো আমরা আধান প্রবাহ শুরু হবে, তাকে বলা হবে উচ্চ বিভব। তো এক্ষেত্রে জেনারেলি যেখানে বেশি পজিটিভ থাকবে, এখানে এদের কম পজিটিভ আছে, তো তুলনামূলকভাবে এটা উচ্চ বিভব। এটা হবে নিম্ন বিভব, অর্থাৎ তার অবস্থা যেটাই স্থির করে দেবে যে ওটা কাউকে আধান দেবে না নেবে। তো আমরা তড়িৎ বিভব বিষয়টাকে আমরা দুটো ভাগে আলোচনা করতে পারি, একটা ফিজিক্যালি, অর্থাৎ এটা মানে ভৌতভাবে কীভাবে এটা ব্যাখ্যা করে যাচ্ছে, আর একটা জিনিস কি আমরা ম্যাথামেটিক্যালি এর রিলেশন। আচ্ছা, ভৌত অর্থাৎ বাস্তবে আমরা কি বোঝাচ্ছি এটাকে, অর্থাৎ এর একটা অবস্থা যার দ্বারা কিনা এই কাউকে এর থেকে আধান দেবে না আধান নেবে সেটা আমরা জানতে পারবো, সেটাকে বলা হচ্ছে তার বিভব।
তো যদি বিভিন্ন প্রকারের বিভব নিশ্চয়ই আমরা জানবো, সাধারণত পজিটিভ আধানগ্রস্ত কণা থাকলে তাকে উচ্চ বিভব বলা হয়, উচ্চ, আর কম আধানগ্রস্ত মানে পজিটিভ আধানগ্রস্ত কণা থাকলে তাকে বলা হবে নিম্ন বিভব। তো এই নিম্ন উচ্চের ধারণাটা আবার একটা হচ্ছে কম্পারেটিভ, যদি প্লাসের অনেকগুলো পজিটিভের সাপেক্ষে কম পজিটিভ থাকে যেমন উচ্চ নিম্ন হয়, ঠিক আছে, অনেকগুলো পজিটিভ আছে আর এটা নেগেটিভ গ্রস্ত কণা রয়েছে, তো তাও এটা নিম্ন বিভব, অর্থাৎ যেখান থেকে আধানের প্রবাহ শুরু হবে সেটাতে। তো এখানে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া যাক যে একটা পরমাণু যখন বা কোনো বস্তু যখন পজিটিভ আধানে আহিত হচ্ছে, অর্থাৎ কি পরমাণুর যে বহিস্তম কক্ষ, যে পরমাণু যার নিউক্লিয়াসে পজিটিভ কণা বা প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে আর বাইরে ইলেকট্রন রয়েছে, ওই ইলেকট্রনটা চলে যাওয়া মানেই কিন্তু তখনই এটা পজিটিভ আধানগ্রস্ত কণা হচ্ছে। তো পজিটিভ আধানগ্রস্ত কণা মানেই কিন্তু এটা পরমাণুর নিউক্লিয়াস সহ, কেবলমাত্র হয়তো বহিস্তম কক্ষের ইলেকট্রনটা নেই, তাহলে পজিটিভ আধানগ্রস্ত কণা মানে অর্থাৎ পজিটিভ আধান কিন্তু প্রবাহিত হতে পারে না, তাহলে তো নিউক্লিয়াস সহ কণাগুলো চলে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যে কি হয় না, ইলেকট্রনটাই কিন্তু মোবাইল, অর্থাৎ এদিক থেকে ওদিকে সঞ্চারণশীল। তো সেই জন্যই আমরা পজিটিভ আধানের যে প্রবাহ বলছি এটা প্রকৃতপক্ষে পজিটিভ আধান যাচ্ছে না, কিন্তু এখান থেকে ইলেকট্রন চলে আসছে, যাতে করে আমরা বিপরীত থেকে অর্থাৎ প্লাসের এদিকে প্রবাহ হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। তো কারণ কি একটা পরমাণু থেকে সাপোজ যদি ইলেকট্রন চলে যেতে থাকে তাহলে কি হচ্ছে, এটা ধীরে ধীরে প্লাস আধানে আহিত হয়ে যাচ্ছে, প্লাস আধানে আহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে প্লাসের পরিমাণ বাড়ছে, অর্থাৎ মনে হচ্ছে যেন প্লাস আধানগুলো এদিক থেকে এদিকে সঞ্চারিত হয়ে আসছে। তো এইভাবে আমরা ধারণাটা কিন্তু নিয়ে থাকি। তো এই বিভবটাকে কিন্তু আমরা যে তরলের উচ্চতার তলের সঙ্গে একটা কোনো পাত্রতে তরল রয়েছে তার উচ্চতার সঙ্গে লেভেলের সঙ্গে তুলনা করতে পারি। তো কোনো একটা পাত্রতে তরল রয়েছে তার উচ্চতা লেভেল এবং তাদের যদি পাইপ দিয়ে যোগ করা থাকে তো বেশি উচ্চতার তরল যেখানে রয়েছে সেখান থেকে চলে আসবে, অর্থাৎ বিভবটাকে আমরা তরলের যে উচ্চতার সঙ্গে তুলনা করতে পারি কিংবা তাপমাত্রার সঙ্গে। কোনো বস্তুর তাপমাত্রা যেমন কি বেশি তাপ হলে বেশি তাপমাত্রা দুটো বস্তুর তাপমাত্রার ডিফারেন্স আছে, এটা T1 এটা T2, যদি T1টা বেশি হয় T2-র তুলনায় তাহলে এদেরকে যদি সংযোগ করা হয় তাহলে কি তাপ যে শক্তিটা এই দিক থেকে দিকে প্রবাহিত হবে, ঠিক সেরকমভাবে তো একে আমরা তাপমাত্রার সঙ্গে তুলনা করতে পারি তড়িৎ বিভব যে বস্তুটাকে আমরা ফিজিক্যালি। তো এখন তড়িৎ বিভব জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে জানবো, কারণ কি বাস্তবিক পক্ষে এর মানটাকে নির্ণয় করব কি করে, যে বস্তুটা কীরকম পজিশনে রয়েছে। তো আমরা এখানে যেমন একটা কোনো বস্তুর তড়িৎ বিভব জানলাম, তো কোনো একটা আমরা ক্ষেত্রে কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব আমরা জানার চেষ্টা করব। তো এখানে আমরা কোনো একটা বস্তুর তড়িৎ বিভব জানলাম যে কি অবস্থায় বস্তুটা রয়েছে, যেটা নির্ণয় করে দেবে যে সে তাপ তড়িৎ দেবে না নিচ্ছে। তো এবারে আমরা চলে আসছি বস্তুটার যে কোনো বস্তুর চারিদিকে যে তড়িৎ বিভব, কোনো বিন্দুর তড়িৎ বিভব। তো আমরা ধরে নিই যেখানে কোনো কিছুই নেই, তো এমনি একটা জাস্ট বিন্দু রয়েছে, তো এই বিন্দুটাকে এর কোনো বিভব শূন্য ধরে নিতে পারি। কিন্তু যদি এখানে কোনো একটা আধানগ্রস্ত বস্তু রেখেছি, পজিটিভ আধানগ্রস্ত বস্তু, তখন কিন্তু এখানে কোনো একক আধানকে রাখলে, কোনো একটা বিন্দু একক পজিটিভ আধানকে যদি রাখি, তখন কিন্তু এর বিভব তখন আমরা দেখতে থাকবো যে কিন্তু ধীরে ধীরে হয় বিকর্ষিত হতে শুরু করবে, অর্থাৎ কি এই আধানগ্রস্ত বস্তুটাকে এখানে আনার জন্য এইটার উপর একটা বল প্রযুক্ত হচ্ছে এবং এর গতিশীল হওয়া শুরু করেছে। তো এই যে আধানগ্রস্ত বস্তুটা যদি এখানে না থাকতো তখন এ যেই পজিশনে ছিল সেই পজিশনে থাকে। তো এখন এই আধানগ্রস্ত বস্তুটাকে আনার জন্য তো এই বিন্দুতে একটা নিশ্চয়ই অবস্থার তৈরি হয়েছে, সেই বিন্দুতে যে একটা বিভব বলা আছে তাকে। তো একটা আধানগ্রস্ত বস্তুকে কাছাকাছি কোনো অঞ্চলে কোনো একটা বিন্দুতে অন্য কোনো আধানগ্রস্ত বস্তু রাখলে সে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ সে একটা নিশ্চয়ই ওই বিন্দুতে যে অবস্থার একটা পরিবর্তন ঘটেছে, এই যে অবস্থার পরিবর্তন ঘটে যাওয়া বিষয়টাকে আমরা বলছি ওই জায়গার বিভব। তাহলে কত, এই মানটাকে আমরা নির্ণয় করব কী করে, অর্থাৎ এই আধানগ্রস্ত বস্তুটাকে আনার জন্য এখানে কি পরিবর্তন ঘটে গেছে, এই জায়গার শক্তির কি পরিবর্তন ঘটে গেছে যাতে করে এ হয়তো মুভ করা শুরু করছে। তো সেটাকে আমরা নির্ণয় করার জন্য তাহলে যখন আধানগ্রস্ত বস্তুটা ছিল না তো এর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছিল না, সেই জন্য কোনো মুভমেন্ট ছিল না। তো আমরা তো এই জায়গায়
কোনো বিন্দুতে অর্থাৎ কোনো আধানগ্রস্ত বস্তুর সামনে এই বিন্দুতে যদি বিভব জানতে চাই, তো আমরা কি করতে পারি, অসীম দূরত্ব যেখানে ধরে নিতে পারি যে এই আধানগ্রস্ত বস্তুটার কোনো প্রভাব নেই, তো সেখান থেকে এই জায়গাতে নিয়ে আনলে যে শক্তিটা আমার খরচ হলো, সেই যে শক্তির পরিমাণটা এখানে এসে জমা হয়েছে, সেই শক্তিটাকেই বলা হবে সেটা এই জায়গায় মানে আধানগ্রস্ত বস্তুটার জন্য এই বিন্দুতে তার বিভব, অর্থাৎ যে অবস্থাটা হয়েছে যার জন্য এখন তার গতি শুরু হচ্ছে, অর্থাৎ তার সমগ্র স্থিতি শক্তিটা এখানে তার যেটা জমা হয়েছিল সেই শক্তিটাই এখন তাকে গতিশীলে রূপান্তরিত করছে। অর্থাৎ সেটাকেই বলা হচ্ছে, আমরা ম্যাথমেটিক্যালি সেই যে মানটাকে নির্ণয় করব, অর্থাৎ কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুর যে পাশে বা কোনো জায়গায় কোনো একটা বিন্দুতে অন্য কোনো একক পজিটিভ আধানকে রাখলে তার যে মধ্যে শক্তি বা আনতে যে কার্যটা করতে হবে, সেই কার্যটা তার মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটাকেই বলা হবে ওই বিন্দুতে ওই একক আধানের যে বিভব। বোঝা গেছে? তো অর্থাৎ আমি যদি ধরে নিই একেবারে অসীমে ছিল তো কার্য শূন্য, তো এখান থেকে সরিয়ে 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 আমি এখানে আনতে যে কার্যটা করা হচ্ছে, তো সেটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। অর্থাৎ ধরো আমি বলছি কিউ পজিটিভ আধানকে আনছি, তাহলে কিউ পজিটিভ আধানকে এই জায়গায় আনতে গেলে যে কার্যটা করতে হবে, যদি ডব্লিউ কার্য করতে হয় তাহলে সেই একক আধানকে আনার জন্য যে কার্য, তাহলে ডব্লিউ বাই কিউ, এইটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। বা যদি বিন্দুটা যদি এ বিন্দু বলা হয়, বিভব যদি ভি এ বলি, অর্থাৎ ভি এ সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। তাহলে কোনো আধানগ্রস্ত বস্তুর পাশাপাশি জায়গায় কোনো বিন্দুতে যে বিভবটা আমরা নির্ণয় করি এইভাবে, যে অসীম থেকে কোনো একটা একক পজিটিভ আধানকে, যেখানে বিভব কিছুই ছিল না, তাকে সেই জায়গায় নিয়ে আসতে গেলে যে কার্যটা করতে হবে, সেই যে কার্যটা করতে হচ্ছে সেই একক আধানের জন্য যেটা করতে হবে সেটাকে বলা হচ্ছে ওর বিভব। তো নিশ্চয়ই মোটামুটি ব্যাপারটা বোঝা গেছে। এই বিভব একটা জিনিসটা আমরা এখন বুঝবো যে বিভব কিন্তু একটা স্কেলার রাশি। কারণ কি, কার্য আমরা জানি একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি, অর্থাৎ কি এর মান কার্যর একক যা শক্তির একক তাই, তো এটা একটা স্কেলার রাশি। আর আধান একটা স্কেলার রাশি, তো ওভারঅল বিভব একটা স্কেলার রাশি। তো এর এককটাকে কি বলছি, এসআই পদ্ধতিতে একক কী হবে, এসআই পদ্ধতিতে কার্যের একক বা এসআই পদ্ধতিতে আধানের একক। তো এককটাই হবে এসআই পদ্ধতিতে যে জুল পার কুলম্ব, এটাকে আমরা নাম দিচ্ছি ভোল্ট। আর তো এর আগে যেটা আমরা আলোচনা করে এলাম যে আধান, তো আধান যেটা বললাম সেই আধানের ক্ষেত্রে যে আধানের এককটাও আমাদের একটু জেনে নেওয়া দরকার। আধানের একক কী হবে না, সেই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট কুলম্ব আমরা বলতে পারি, বা ইএসইউ একক। বুঝা গেছে? তো সেইটা হচ্ছে এসআই পদ্ধতির একক হচ্ছে কুলম্ব, এবং ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ আধান সমান কিন্তু 3 × 10⁹ কুলম্ব। তো এই রিলেশনটা কিন্তু আমরা এখনই কিভাবে এসেছে বলতে পারছি না, মানে বলার মতো পরিস্থিতিতে আমাদের তোমরা সবাই নেই। তো এটা আমাদের জানতে গেলে ইলেকট্রোডাইনামিক্সটা আমাদের সেখান থেকে নিয়ে আসতে হবে। তো আপাতত এই রিলেশনটা আমরা জানলাম। তো যেটা আমরা আধানে বলতে গিয়ে বলেছিলাম, তো সেই আধানের যে এককটা, তো এক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে ঠিক একইভাবে সিজিএস পদ্ধতিতে যদি এককটা লিখতে চাই, এখানে আর্গ হবে, আর্গ পার ইএসইউ। এই আর্গের মানটা কত না, 1 আর্গ সমান যদি আমরা জানি 1 আর্গ সমান যদি সিজিএস আর্গ থেকে সিজিএসে কনভার্ট করতে চাই, তো সিজিএস পদ্ধতিতে 10⁷ আর্গ, আর এই কুলম্বকে আমি বলি 3 × 10⁹ ইএসইউ একক। তো এই ক্ষেত্রে আমরা এই যে 10⁷ আর 10⁹ থেকে আমরা পাবো 1/3 × 10⁻² আর্গ পার, এটাকে বলা হচ্ছে ইএসইউ এককে এর এককটা হয়ে যাবে, অর্থাৎ 1/300 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব, স্ট্যাট ভোল্ট বলা হচ্ছে। 1/300 এগুলো স্ট্যাট ভোল্ট। তো আমরা দেখতে পাচ্ছি 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, বা 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, এই 300 এখানে যদি গুণ হবে 300 ভোল্টে পরিণত হবে। তো এটাই হচ্ছে
যে বিভবের যে এসআই পদ্ধতি বা সিজিএস পদ্ধতির যে এককগুলো, বিভবের মাত্রাটাও আমরা বের করতে পারি। বিভবের মাত্রাটা যদি বের করতে চাই তো কার্যের মাত্রা বাই কী হবে, আধানের মাত্রা, কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। তো কার্য মানে আমরা নিউটন এম এল টি মাইনাস টু ইন্টু তার সঙ্গে এল থাকছে, আর চার্জের মাত্রা এখানে আমরা অ্যাম্পিয়ার বা আই বা এ জায়গাগুলো দিয়ে প্রকাশ করি ইন্টু টি। তাই তো, এটা আমরা জানবো পরে যখন পড়বো তড়িৎ প্রবাহ মাত্রা। তো এই ক্ষেত্রে এটাকে যদি সাজিয়ে লেখা যায় তাহলে কি পাচ্ছি না, এমকে সামনে রাখছি, তো এল স্কোয়ার টি মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান। তো এটা আমরা তার যে মাত্রা রাশিমালাটা আমরা পেয়ে যাচ্ছি যে বিভবের মাত্রা। তো এরপরে চলে আসছি যে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল জিনিসটা কি? তড়িৎ চালক বল, তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে কি তড়িৎকে চালনাকারী বল। তো আমরা যদি ধরে নিই আমরা একটা তড়িৎ পাঠাতে চাইছি, তো একটা জায়গা থেকে একটা জায়গায় তড়িৎ পাঠাতে, যেই জায়গায় উচ্চ বিভব রয়েছে এটা উচ্চ বিভব রয়েছে, আর এখানে নিম্ন বিভব রয়েছে, কম পজিটিভ রয়েছে, এখান থেকে বেশি পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে এখানে সহজে কিন্তু তড়িতের প্রবাহ হবে, কিন্তু কিছুক্ষণ পরে কি হবে যে তড়িতের প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে, আধানের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তো এই যে আধানের প্রবাহটাকে যদি বজায় রাখতে গেলে, অর্থাৎ তড়িৎ প্রবাহটাকে যদি মেনটেন রাখতে হয়, তো আমাকে নিশ্চয়ই আরও এখানে কিছু, যাতে করে এখানে বিভবের পার্থক্যটা বজায় থাকে, তার জন্য আমাকে কিন্তু আলাদা মেকানিজম করতে হবে, একটা শক্তি প্রয়োগ করতে হবে, যে কী করতে পারবে না এইখান থেকে সম্ভবত হয়তো আধানগুলোকে নিয়ে এখানে আবার জমা করে দেবে। তো তড়িৎচালক বল হচ্ছে এমন একটা বল যে কি করবে না, যে নিম্ন বিভব থেকে কি করবে বা উচ্চ বিভবের মধ্যে, অর্থাৎ বা যে বিভবে আছে না কেন তাকে সেই বিভবটা বজায় রাখার একটা চেষ্টা করবে। তো সেটা একটা কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনগুলোকে মুভমেন্ট করানোর জন্য একটা বল। তো প্রকৃতপক্ষে একটা শক্তি লাগছে, একটা শক্তি অর্থাৎ এনার্জি পার, যে অর্থাৎ এনার্জি লাগছে, শক্তি বা কার্য যাই বলে একটা আধান, এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোমোটিক ফোর্স। তো এটা প্রকৃতপক্ষে কিন্তু বল নয়, এটা কোনো বল নয়, অর্থাৎ বিভব পার্থক্যটাকে বজায় রাখার জন্য যে শক্তিটা দিয়ে সেই আধানগুলোকে আনতে হবে, তো সেইটাকেই বলা হচ্ছে, অর্থাৎ একক আধানের জন্য যে পরিমাণ আমাকে শক্তি খরচ করতে হবে সেটাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল বা ইএমএফ। আমি যদি ই বলি, ইএমএফকে সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করি, তো ইএমএফ সমান কি এটা, অর্থাৎ এটা দেখতে পাচ্ছি এটা বিভবের যে এককের সঙ্গে সমান, অর্থাৎ তড়িৎচালক বল এটা একটা কিন্তু প্রকৃতপক্ষে ওয়ার্ক ডান বা এনার্জি পার ইউনিট চার্জ, যেটা নিডেড টু মুভ দ্য চার্জ ফ্রম দ্য সার্কিট, হোল সার্কিট, অর্থাৎ একটা আধানকে পুরো সার্কিটে ঘুরিয়ে নিয়ে আসার জন্য যে শক্তিটা আমার দরকার। তো এক্ষেত্রে পুরোপুরি এইখান থেকে যখন আধানটা চলে আসছে, তো এইটাকে পুনরায় আবার এখানে পাঠানো, অর্থাৎ পুরো এই যে শক্তিটা যে প্রক্রিয়াটা লাগছে, তো এটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। তো এই তড়িৎচালক বলের এটাই কিন্তু প্রকৃতপক্ষের সংজ্ঞা, অর্থাৎ যে কোনো একটা আধানকে পুরো বদ্ধ বর্তনীতে আবর্তন করে নিয়ে আসার জন্য যে ব্যাটারির ভেতরে, তাহলে কি করতে হচ্ছে, ব্যাটারির ভেতরে আমাদেরকে যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে একটা, যদি আমি ধরি পজিটিভ আধানগ্রস্ত কোনো একটা প্রবাহ চলছে, তো পজিটিভ আধান থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হচ্ছে বাইরের সার্কিটে, কিন্তু ব্যাটারির ভেতরে কি হচ্ছে না, নেগেটিভ বিভব থেকে পজিটিভ বিভবের দিকে প্লাস আধানটাকে আনতে হচ্ছে। তো এইখানে ভেতরে কিছুটা কাজ করতে হচ্ছে, তো বিপরীতমুখী সেই কাজটা যেটা করে এই কন্টিনিউ এটা জমা রাখছে, অর্থাৎ আধানগুলোর যে পরিমাণ এখানে সংখ্যাটাকে সবসময় বজায় রাখছে, অর্থাৎ উচ্চ বিভব বজায় রাখছে, যে ব্যাটারির যে শক্তিটা, সেটা প্রকৃতপক্ষে হচ্ছে তড়িৎচালক বল। তো এটা কিন্তু
প্রকৃতপক্ষে তড়িৎ নয়, তড়িতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা একটা আলাদা ধরনের বল যেটা কি করে না তড়িৎগুলোকে তার বিভবটা বজায় রাখতে সাহায্য করে। আর বাইরের ক্ষেত্রে যেটা তড়িতের প্রবাহ হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ অ্যাকচুয়ালি ব্যাটারির ভেতরে যেটা হচ্ছে সেটা কিন্তু তড়িতের জন্য নয়, সেটা একটা আলাদা ধরনের শক্তি, যেটা হতে পারে রাসায়নিক শক্তি, হতে পারে আলোক তড়িৎ শক্তি, যার জন্য কি হয় না একটা পার্টিকুলার যে বিভবটাকে বজায় রাখার এরা চেষ্টা করছে, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। তো তড়িৎচালক বল হচ্ছে যেখানে অন্য শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই জায়গায় কিন্তু তড়িৎচালক বলের উদ্ভবটা হচ্ছে। আর বাইরের অর্থাৎ পুরোপুরি এর মানটা কি না একটা পুরো বদ্ধ বর্তনীতে একটা আধানকে এক পাক ঘুরিয়ে আনতে, পুরো সম্পূর্ণ বর্তনীতে ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তিটাকে ব্যয় করতে হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎচালক বলের মানটা। তো এর মান কিন্তু যে এসআই পদ্ধতি বা আমরা যে বিভব প্রভেদ পড়েছি তার সঙ্গে সমানুপাতিক বা বিভব পড়েছি। তো এই জায়গায় যখন আমরা আলোচনা করছিলাম একটা বিন্দুর বিভব, ঠিক একইভাবে অন্য একটা জায়গায় আমরা যদি বিভব বের করি থাকি, যদি বি বিন্দু, তার জায়গায় যদি বি বলি বিভব প্রভেদটা, এই জায়গায় বি বিন্দুর বিভব যদি বি বলি, তো এই দুটো বিন্দুর পার্থক্যকে বলা হবে বিভবের পার্থক্য। এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যকে বলা হবে বিভব পার্থক্য, ভি অফ এ বি, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি, এই যে পার্থক্য। যেহেতু এটা একটা স্কেলার রাশি, তো এখানে আমরা সহজে বুঝতে পারছি যে ভি এটা উচ্চ বিভাবে রয়েছে, তুলনামূলক ভিবিটা নিম্ন বিভাবে রয়েছে, এই পার্থক্য দ্বারা। তো এটা আমরা স্থির তড়িতের ক্ষেত্রে, এই তড়িৎটা যখন ফিক্সড রয়েছে তখন সেই অবস্থায় এই বিন্দুতে বিভব বের করছি। কিন্তু যখন কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, কোনো একটা তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হয়ে চলেছে, তো সেক্ষেত্রে কি হবে, তো সেই অর্থাৎ আধান প্রবাহের জন্য নিশ্চয়ই কোনো একটা ফোর্স কাজ করছে। সেই অবস্থায় প্রত্যেক বিন্দুতে একটা নিশ্চয়ই পার্থক্য রয়েছে বিভবের যে প্রবাহ হওয়ার জন্য। তো সেই অবস্থায় তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কোনো বিন্দুতে পরিবাহীর মধ্যে যে বিভিন্ন বিন্দুর যে বিভবের যে পার্থক্য, তো কোনো একটা গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে, অর্থাৎ সাধারণত পৃথিবীর বিভবকে 0 ধরা হয়েছে, তার সাপেক্ষে এই বিন্দুর বিভবকে ভি এ যদি বলি বিভব ভি এ, এই বি বিন্দুর বিভব যদি ভিবি বলি ভিবি, তো এই দুই বিন্দুর বিভব পার্থক্য তখন বলা হবে যে বিভব প্রভেদ। ভি এ যদি গ্রেটার দেন ভিবি হয়, তো তড়িৎ এইদিকে প্রবাহিত হতে থাকে। তো এই বিভব প্রভেদ জিনিসটা কিন্তু আমরা স্থির তড়িতের ক্ষেত্রেও আর প্রবাহিত তড়িতের ক্ষেত্রেও, তড়িৎ প্রবাহিত হওয়াকালীনও কিন্তু নিশ্চয়ই বিভবের পার্থক্য আছে, সেটা আমরা জানি, তবেই তো প্রবাহিত হচ্ছে। তো এটা কিন্তু আমরা আজকে করলাম হচ্ছে তড়িৎচালক বল। তো তড়িৎচালক বলটা জেনে নিলাম, এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো বল নয়, এটা হচ্ছে যে শক্তির প্রয়োজন হচ্ছে একটা আধানকে সেই ব্যাটারির পজিটিভ প্রান্ততে বা নেগেটিভ প্রান্ত থেকে তাকে কনস্ট্যান্টলি তাকে সেই আধান মানে বিভবটাকে বজায় রাখার জন্য যে কাজটা করতে হচ্ছে, অর্থাৎ একটা পজিটিভ আধান সাপোজ সার্কিটে ঘুরে চলে আসছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ততে, তো সেই অবস্থায় কি হচ্ছে, পজিটিভ যে তড়িৎদ্বারের কিন্তু আধান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অর্থাৎ বিভব হ্রাস পাচ্ছে। সেই বিভবটাকে বজায় রাখার জন্য এখানে তাকে কী করতে হচ্ছে, এই জায়গায় পজিটিভটাকে সঙ্গে সঙ্গে ব্যাটারির ভেতরে থেকে বয়ে আনতে হচ্ছে এখানে। তো প্রকৃতপক্ষে কিন্তু এই পজিটিভ আধানটা পুরো একটা সার্কিট কমপ্লিট করছে। তো শুধু এইখান থেকে এখানে তো যাওয়ার জন্য কোনো কিন্তু শক্তি খরচ হচ্ছে না, এই কারণে অটোমেটিক্যালি যখন আমরা ধরে নিচ্ছি কোনো একটা বর্তনীর ভেতরে যে আধান যাচ্ছে, ধরি যে পরিমাণ আধান এখানে প্রবেশ করছে যে 5টা আধান, কিন্তু যদি ধরো 3টা আধান বের হচ্ছে, 3টা প্লাস আধান বেরিয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি হয়তো কোনো একটা পজিশনে আধানের অ্যাকুমুলেশন হবে, ধরো 2টো প্লাস আধান এখানে থেকে গেছে, তো এই প্লাস আধান কি করবে, অন্য আধানগুলোকে বিকর্ষিত করে তাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, বোঝা গেছে, এর মধ্যে একটা ইউনিফর্ম ফিল্ড বজায় রাখার চেষ্টা করবে এবং সেই আধানগুলোকে কিন্তু পরবর্তী আধানগুলো এমনভাবে তাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এই বাইরের সার্কিটে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কাজটা হয়ে যেতে থাকবে, এই জায়গায় মাত্র শুধু কাজটা করা মানে কি অটোমেটিক্যালি বাইরের যে তড়িৎ বর্তনীতে যে আধানগুলো কিন্তু অটোমেটিক্যালি সরে যেতে থাকবে, কারণ কি না হলে যে সেখানে এক চার্জ জমা হতে থাকবে, সেই জমা হওয়ার চার্জ কী করবে, উচ্চ বিভব তৈরি করবে, সেই উচ্চ বিভব থেকে আবার নিম্ন বিভবের দিকে আধানের প্রভাব অটোমেটিক্যালি হয়ে যেতে থাকবে। তো এটা সেলফ কারেক্টিং প্রসেস রূপে চলতে থাকবে, কেবলমাত্র ব্যাটারিকে যে ক্ষমতার জন্য তাকে কী করতে হচ্ছে, শুধু এই পজিটিভ তড়িৎদ্বার বা
যেই পজিটিভ আধানগুলোকে নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ আধানে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই কাজটা করার জন্য যে শক্তি লাগছে সেটাকেই আমরা বলছি প্রকৃতপক্ষে, অর্থাৎ সেটা টোটাল বর্তনীতে ঘোরার সমান। তো সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। তো এর মানটা তুলনামূলকভাবে বেশি হবে তড়িৎচালক বল, আর এমনি বিভব প্রভেদ যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটা একটু কিন্তু এর থেকে এটা বেশি হবে। তড়িৎচালক বলের মানটা বিভব প্রভেদের থেকে বেশি হবে। এখন এই তড়িৎচালক বল, বিভব প্রভেদ, এদের মাপার যন্ত্রগুলোর নাম একটু জেনে নিই। তো তড়িৎচালক বল মাপার যন্ত্র হচ্ছে পোটেনশিওমিটার, আর বিভব প্রভেদ মাপার যন্ত্র হচ্ছে কি ভোল্টমিটার। তো ভোল্টমিটার এবং ভোল্টামিটার সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ভোল্টামিটার কি করে না হচ্ছে আমরা জানি যে যেখানটায় হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ হয়। তো সে যাই হোক, এরপর আমরা একটা বিষয় চলে আসি, এটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ জিনিসটা কি না তড়িতের প্রবাহ। তো আমরা তড়িৎ প্রবাহের হার তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। একে আমরা আই দিয়ে প্রকাশ করব বা এ দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। অর্থাৎ যে পরিমাণ আধান প্রবাহ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। কোনো একটা তড়িৎ পরিবাহী তার, তাকে যদি তার ভেতর দিয়ে যে আধানগুলো প্রবাহিত হচ্ছে একটা একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধানগুলো লম্বভাবে ক্রস করে যাচ্ছে সেইগুলোর প্রবাহের হারকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে। তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা, আই সমান কিউআইটি। তো এই যে এককটা থেকে আমরা পাচ্ছি কুলম্ব পার সেকেন্ড, এর কেমন হচ্ছে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করে, অ্যাম্পিয়ার সমান কি কুলম্ব পার সেকেন্ড। তো এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এর যদি আমরা বাস্তবে যে প্রকৃতপক্ষে রিলেশনটা আমরা জানার চেষ্টা করব, আই সমান, অর্থাৎ এই যে ভেতরে যে ইলেকট্রনগুলোর একটা যদি প্রবাহ নির্দিষ্ট হারে প্রবাহিত হয় তার গতিবেগ যদি ভিডি বলি, ড্রিফট ভেলোসিটি, তো সেটা সম্পর্কে আমরা পরে বলবো। তো একক ক্ষেত্রফলে বা একক আয়তনে যে ইলেকট্রন রয়েছে তার সংখ্যা যদি এন হয় এবং ইলেকট্রনের আধান যদি এই হয় এবং ক্ষেত্রফল যদি লম্ব ক্ষেত্রফল যদি এ হয়, তো এই একটা সিম্পল রিলেশন আমরা পাবো এন ই ভিডি এ। এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একটা রিলেশন। তো আজকে আমরা এইখানে যেগুলো আলোচনা করলাম তো সেটা নিশ্চয়ই একবার বইতে পড়ার চেষ্টা করতে হবে। আমরা বলছি বিভিন্ন বইতে বিভিন্নভাবে কিন্তু রিপ্রেজেন্ট করে গেছে। তোমরা বিভিন্ন বইগুলো যখনই ফলো করবে তো সেটা একটু খেয়াল রাখবে যে মূল বিষয়গুলো কিন্তু একই আছে, হয়তোবা তারা ডেভেলপ করেছে আলাদা আলাদাভাবে, একটু আলাদা যুক্তি দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন অথাররা। তো আমরা তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কোথায় বুঝতে পারছো না। তো এটা আমরা আজকে ফান্ডামেন্টাল জিনিসগুলো আলোচনা করলাম।